বাংলাদেশ জুলাই আগস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ভারতের সাথে থাকা বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সাথে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামে যুবকের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোন রকম মব জাস্টিস বিচার বহির্ভূত হত্যাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঢাবির ঘটনায় মর্মাহত, মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ না দরকার নেওয়া হবে। এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে ৪৫ দিন আশ্রয়ে থাকতে পারবেন। তবে সেই ৪৫ দিন শেষ হচ্ছে আজ শুক্রবার। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে ৪৫ দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এখন শেখ হাসিনার সামনে ৩টি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেতে পারেন। দ্বিতীয়ত, বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। তৃতীয়ত, তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন। সূত্র জানায়, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছেন। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু ১৯৫৯ সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটি প্রথম। তারপর থেকে ৬৫ বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনাও ভারতের দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার অতীত ইতিহাসও রয়েছে। শেখ হাসিনা ১৯৭৫ সালের পর ভারতে আশ্রয়ে ছিলেন। সে সময় দীর্ঘ ৬ বছর তিনি সেখানেই থেকেছেন। ১৯৯২ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ২০১৩ সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়া ১৯৫০ সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকেও আশ্রয় দিয়েছিল দেশটি। ভারতে শেখ হাসিনা কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনো অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলেই সম্পর্কটা রাখতে চাই। শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবকিছুই আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাসটাও জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আমাদের সঙ্গে ভারতের প্রত্যার্পণ চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যেই হন না কেন, ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে বলে জানান তিনি। হাসিনার ইচ্ছায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট। ২ দফা নেতৃত্বে স্বপন ও নূর আলী এমপি সহ ১০১ জনের সিন্ডিকেটের নেপথ্যে শেখ রেহানা। কমিশনের ভাগ যেত মন্ত্রী, সচিব, আইজিপি থেকে থানা ও রাজনৈতিক নেতাদের কাছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া সিন্ডিকেট বানিয়ে শ্রমিক পাঠানোর দ্বার উন্মুক্ত করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ইচ্ছা ও স্বাক্ষরেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সার সংক্ষেপে মালয়েশিয়া সরকার কর্তৃক নির্বাচিত বাংলাদেশি 10টি রিক্রুটিং এজেন্সির সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রসঙ্গে এমন তথ্য উল্লেখ রয়েছে। শেখ হাসিনার স্বাক্ষর থাকার পাশাপাশি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার দপ্তরের সচিব বেগম শামসুন নাহার স্বাক্ষরিত 4 পাতার পাঠানোর ওই গোপন প্রতিবেদনটি নয়াদিগন্তের হাতে এসেছে। প্রতিবেদনে ঢাকার প্রভাবশালী 10টি রিক্রুটিং এজেন্সির মালিকের সমন্বয়ে কিভাবে G2G+ পদ্ধতিতে মালয়েশিয়ার শ্রম
শ্রমবাজারে সিন্ডিকেট গঠন এবং 10 এজেন্সির প্রত্যেকের সাথে আরও 20টি করে এজেন্সিকে অন্তর্ভুক্ত করে 200 রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে সেই ব্যাপারে একটি মনিটরিং সেল গঠনের কথাও ওই সারসংক্ষেপে উল্লেখ করা হয়। এদিকে দ্বিতীয়বার সিন্ডিকেট করে 5.5 লাখ শ্রমিক যাওয়ার পর শ্রমবাজার বন্ধের আগ পর্যন্ত যে 101 জনের নাম উল্লেখ করে সিন্ডিকেট গঠন করা হয়েছিল তার নেপথ্যেও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ইশারাতেই দ্বিতীয়বার ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপনের হাত ধরে সিন্ডিকেট করে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তী সময় সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েও শেষ পর্যন্ত মালয়েশিয়া সরকারের তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর হাত ধরে দেশের বিশিষ্ট ব্যবসায়ী নূর আলীর নেতৃত্বে আরও একটি সিন্ডিকেট গঠন করা হয়। ওই সিন্ডিকেট গঠনের পর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় 101 জনে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান বয়েসলও রয়েছে। প্রথম 10 জনের সিন্ডিকেটের মাধ্যমে 3 লাখ শ্রমিক মালয়েশিয়া যেতে পারে, আর দ্বিতীয় দফা সিন্ডিকেট হওয়ার পর দুই গ্রুপের পাঠানো কর্মীর সংখ্যা হয় 5.5 লাখ। এরপর দুই সিন্ডিকেট একে অপরের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করে। এক পর্যায়ে অনেকটা তোপের মুখে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ সোর্স কান্ট্রিভুক্ত দেশগুলো থেকে শ্রমিক নেয় বন্ধ করে দেয়, যা এখনো অব্যাহত রয়েছে।